আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি সাদি আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, প্রজ্ঞা স্কুলিং কলেজের পক্ষ থেকে এবং পবিত্র রমজানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সেই উপলক্ষে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি ক্লাস নিয়ে এসেছি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বইটি খুলব এবং আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বইটি নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি। সবাই আমরা বই নিয়ে বসে পড়ি এবং বইতে আজকে আমরা পড়ব আমাদের প্রথম অধ্যায়, আমাদের পরিবেশ। এখন আমরা একটা ছবি লক্ষ্য করতে পারছি, আমাদের পরিবেশ। এখন আমাদের আশেপাশে গাছপালা আছে, নদী আছে, ঘরবাড়ি, বিল্ডিং সব কিছু আছে। এখন আমরা যদি উপরে আমাদেরকে ক নাম্বারে কাজ দিয়েছে, ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক এবং সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের চোখে তালিকা তৈরি করি। আমাদের বোঝার সুবিধার্থে প্রথম আমাদের দুইটা করে দেওয়া হয়েছে। প্রাকৃতিক পরিবেশের উপাদান কি? সূর্য, যেটা আমরা কেউ সৃষ্টি করতে পারবো না, যেটা মহান আল্লাহ ছাড়া, একজন সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ সৃষ্টি করতে পারবে না, সেটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর যেটা মহান আল্লাহ জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে মানুষকে, মানুষ সৃষ্টি করেছে, ওইটাকে বলা হচ্ছে সামাজিক পরিবেশ। এখন সামাজিক পরিবেশের আমাদের একটা উদাহরণ দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে ঘরবাড়ি। তাহলে এখন যদি আমাদের ঘর আরও একটা, দুইটা, তিনটা, চারটা খালি, তাহলে আমাদের চারটা খালি আছে, আমাদের ঘর হতে চারটা খালি। তাহলে চারটা এই ঘর খালির মধ্যে আমরা চারটা অপশানে প্রাকৃতিক পরিবেশের উপাদান লিখতে পারি, আর তার অপোজিট পাশে যেটা সামাজিক পরিবেশের উপাদান আছে ওইটাতে আমরা চারটা আমাদের কি সামাজিক পরিবেশের উপাদান লিখতে পারি। তাহলে আমরা যদি এখন প্রাকৃতিক পরিবেশের উপাদান খুঁজি, তাহলে কি পাবো আমরা? দেখি, প্রথমে পাবো গাছ, সূর্য তো আছে, তারপর আছে গাছ, সূর্যের উপরে যেটা আছে সেটা হচ্ছে আকাশ, তারপর আমরা পাচ্ছি এখানে পাহাড়, পাখি, তারপর হচ্ছে গাছপালা, তারপর হচ্ছে আকাশ, পাখি, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, তারপর পশু পাখি, মানুষ, তারপর ওই ঘাস আছে, তার পর্বত, পাহাড় পর্বত। তাহলে আমাদের এগুলো হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে আমরা কি করব, এগুলো আমাদের একটা বাংলাদেশের বিশ্ব পরিচয় একটা অবশ্যই নোট খাতা করব। ওই নোট খাতাতে আমরা কাজগুলো, অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তারপর এখন হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। প্রথম অপশানে আছে ঘরবাড়ি। তাহলে আমরা আরও দেখতে পাচ্ছি সেখানে ঘরবাড়ির পাশাপাশি মসজিদ আছে, মন্দির আছে, গির্জা আছে, তারপর একটা প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি, তারপর আমরা দেখতে পাচ্ছি গাড়ি, তারপর নৌকা আছে, তারপর দোকান। এগুলোই হচ্ছে আমাদের সামাজিক পরিবেশের উপাদান। আশা করি বুঝাতে পারছি। আমরা পরের পেজে যাই। আমরা এখন দেখতেছি এখানে আমাদের 2 নাম্বার পেজে আমাদের একটা একটা রিডিং পড়া দেওয়া হয়েছে। ওই রিডিং পড়াটা আমরা এখন পড়তে যাচ্ছি। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। এখন বৈচিত্র্য মানে হচ্ছে কি? ভিন্নতা। বৈচিত্র্য মানে হচ্ছে ভিন্নতা। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ধরনের বৈচিত্র্য, যেমন পোশাকের বৈচিত্র্য আছে, তারপর হচ্ছে পোশাকের বৈচিত্র্য, তারপর ভাষার বৈচিত্র্য, সব কিছুতে বৈচিত্র্য আছে। কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় পর্বত, কোথাও সাগর মহাসাগর, কোথাও আবার নদ নদী, খাল বিল, হাউড বাউড, নিচু এলাকা ইত্যাদি। পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে জীবজগৎ তৈরি হয়েছে। এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন, জীবজগৎ কী নিয়ে গঠিত হয়েছে? জীবজগৎ গঠিত হয়েছে কী নিয়ে? পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে জীবজগৎ গঠিত হয়েছে। আমরা এটা পেন্সিল দিয়ে দাগাবো। কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। এখন শুষ্ক মরুভূমি মানে হচ্ছে যেখানে বালি আর বালি, যেটা আমরা আরব আমিরাত বলতে পারি। ওখানে সব থেকে শুধু বালি আর বালি, সেখানে পানিটা অনেক কষ্ট, পানি পাওয়ার অনেক সংকট। কোনো অঞ্চলের আবহাওয়া গরম, যেমন আরব আমিরাতে মরুভূমিতে। তারপর হচ্ছে আবার কোথাও শীতল, যেমন শীতল বলতে পারি আমরা যেখানে বরফের দেশ, হিমালয় পর্বত, ওইখানে তো সব থেকে ঠান্ডা বরফ, শীতল। বাংলাদেশে গ্রীষ্মকালে গরম আর শীতকালে ঠান্ডা অনুভূত হয়। এই দেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এখন বৃষ্টিপাতের কারণে আমাদের কি হয়, কখনো কখনো বন্যা হয়ে যায়। যেমন সম্প্রতি আমাদের 2023-এ বন্যা হয়েছে, 2018 সালে বন্যা হয়েছে, তারপর 2018-তে বন্যা হয়েছে, 23-এও বন্যা হয়েছে, আবার 24 সালেও বন্যা হয়েছে। তো আলহামদুলিল্লাহ 25-এ কোনো বন্যা হয় নাই। এখন 26-এরটা আমরা এখনও কেউ জানি না যে এখনও বন্যা আদৌ হবে কিনা।
না হলে সেটা আলহামদুলিল্লাহ ভালো। এখন কার কোন ঋতু পছন্দ সেটা অবশ্যই কি আমরা লিখে জানিয়ে দিব। আসমাদের ঋতু পছন্দ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেব। আর আমার কিন্তু বর্ষা ঋতু কোনো পছন্দ না, কারণ বর্ষা ঋতুতে সব থেকে কাদা থাকে, কিন্তু বাসায় বসে থাকলে সেটা কিন্তু একটা আনন্দ, বাইরের বৃষ্টি দেখা যায়, কিন্তু বাইরে বর্ষাকালে বের হওয়া একদম যায় না। আমার সব থেকে পছন্দ হচ্ছে শীত ঋতু। শীত ঋতু কুয়াশা হলেও বাইরে বের হওয়া যায়, মাস্ক মানে ভালোভাবে একটা গরম পোশাক পরেও বের হওয়া যায়, সেখানে না আছে কাদা আর কোনো কিছু নেই, সেখানে পানিও পাওয়া যায়। কিন্তু গ্রীষ্মকালও পছন্দ না, কারণ গ্রীষ্মকালে কি হয়, অতিরিক্ত গরম হয়, আবার যেসব এলাকা উঁচু ওইসব এলাকায় পানির সংকট দেখা দেয়, আর যেসব এলাকা নিচু ওদের তো ঠিক আছে সমস্যা নেই, কিন্তু বেশি ধুলাবালি ওঠে। আমার বসন্ত আমরা যাই, এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, কখনো কখনো বন্যা হয়, আবার অনাবৃষ্টির কারণে খরাও হয়। খরা মানে কি, এখন যখন কোনো বৃষ্টিপাত হয় না, যে পানির সংকট দেখা দেয়, মাটি ওটা ফেটে হচ্ছে যায়। খরা, মাটি ফেটে চলে যায়, একদম মাটি ফেটে যায়। এভাবে গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। তাহলে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যকে এই কোথাও শীতল, কোথাও উঁচু নিচু পাহাড়, এগুলাই। তারপর আমরা যাই এখন আমাদের পরের টপিক, আমরা দেখতে পাচ্ছি সামাজিক পরিবেশকে নিয়ে কিছু বলছে, অর্থাৎ সামাজিক পরিবেশে কী কী বৈচিত্র্য আছে। সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে বৈচিত্র্য, রয়েছে বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন রকম উৎসব, যেমন ঈদ, পূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন ইত্যাদি। তাহলে আমাদের ধর্ম মোটামুটি চারটা প্রধান ধর্ম, একটা হচ্ছে হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান, একটা হচ্ছে ইসলাম। তাহলে আমাদের এই প্রত্যেকটা চারটা ধর্মের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের উৎসব রয়েছে, যেমন ঈদ হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মের, পূজা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের, বৌদ্ধ পূর্ণিমা হচ্ছে বৌদ্ধ ধর্মের, আর বড়দিন হচ্ছে খ্রিস্টানদের ইত্যাদি। এখন হিন্দুদের মধ্যে আবার কি আছে, হোলি খেলা আছে, অর্থাৎ রং খেলা। আর আমাদের ইসলাম ধর্মে আছে ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, পবিত্র রমজান, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ। এখন এই সব শবে বরাত, শবে বরাত, ঈদুল আজহারে হচ্ছে কুরবানি, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, এগুলো কিন্তু আমরা কি হয় বিভিন্ন বিরিয়ানি বা আমাদের পোলাও ভাত এভাবে রান্না করা হয়, এবং আমরা বিভিন্ন রকমের খাবার তৈরি করি, এবং সবাই মিলে একসাথে ঈদের মতো করে খাবার খাই। আর ঈদুল ফিতরে আমরা কি সবাই নতুন জামা কাপড় কিনি, যেমন হচ্ছে এখন রমজান মাস, তাহলে এখন রমজান মাস হচ্ছে যে আমাদের অন্যতম, এখানে সবাই সাওম পালন করবে। এখন চলতেছে আমাদের রমজান মাস, এখন রমজান মাসে আমাদের কি সাওম পালন করতে হচ্ছে, তারপর আমাদের ইফতার করতে হয়, ইফতার করাটা একটা অন্যরকম আনন্দের, সারাদিন সাওম পালন করে একদম শেষে একদম পানি, তারপর খেজুর দিয়ে ইফতার করা, তারপর চানা, তারপরে পেঁয়াজু, মিহিদানা, তারপর আরও তরমুজ, বিভিন্ন রকমের জিনিস নিয়ে একসাথে ইফতার করা, এটা অনেক মজা। তারপর হচ্ছে তারপর অনেকে ইফতার পার্টি দিয়ে থাকে। তারপর এখন আমাদের এই সাওম অর্থাৎ রমজান মাস শেষ হলে আমাদের আসবে কি, আমাদের আসবে হচ্ছে ঈদুল ফিতর, অর্থাৎ আমরা সবাই নতুন জামা অলরেডি অনেকে কিনে ফেলছে, শপিং করে ফেলছে, এখন ওই নতুন জামাটা পরে সবাই সবার বাসায় যাবে, সালাম করবে, সবাই সবার সাথে নাস্তা করবে, তারপরে এগুলোই আছে। তারপর এখন সামনে ঈদ আসতেছে, তারপর ঈদের পর আসবে আমাদের ঈদুল আজহা, অর্থাৎ কুরবানি, অর্থাৎ আমরা গরু কুরবান করি বা ছাগল দিই, মহিষকে কুরবানি করে কি করি কুরবানি, যেটা ইসলামের একটা নিয়ম। এটা কোথেকে আসছে, এটা আসছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে। হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে মহান আল্লাহ স্বপ্ন দেখাইছেন তার প্রিয় বস্তুকে কুরবানি দিতে। এখন তার প্রিয় বস্তু হচ্ছে তার ছোট ছেলে ইসমাইল। তাহলে এখন ইসমাইলকে নিয়ে সে অনেক দূরে চলে গেছে, এবং তাকে বলছে মহান আল্লাহ পাক আমাকে নির্দেশ দিছে যে আমি যেন তোমাকে কুরবানি দিই। তো সে কুরবানি করতে রাজি হয়েছে, কিন্তু সে তার বদল কি হয়েছে, একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। তখন থেকে আমাদের প্রচলিত হয়েছে কি ঈদুল আজহা। আচ্ছা, এখন আমাদের পড়াতে যাই, আমরা অনেক দূরে কথা চলে গেছি। মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল, মাদ্রাসা ও কলেজের মতো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ এখন শিক্ষা প্রতিষ্ঠানে যদি বৈচিত্র্য দিতে বলে, আমাদেরকে ভিন্নতা দিতে বলে, তাহলে আমরা লিখতে পারি এখানে কী কী, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। আমাদের সমাজে রয়েছে কৃষক, মৎস্যজীবী, ব্যবসায়ী, রিক্সাচালক, শিক্ষক, ডাক্তার ও শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ। অর্থাৎ আমাদের যদি পেশা মানুষ সম্পর্কে লিখতে বলে, আমাদের আশেপাশে অনেক পেশার মানুষ আছে, যেমন আবার এই পেশার ওই পেশার না, এটা হচ্ছে পেশা মানে যে কাজটা করে আমি টাকা ইনকাম করব, টাকা যে জীবিকা নির্বাহ করার জন্য টাকাটা উপার্জন করব, ওটাকে বলা হয় পেশা। তাহলে কৃষক আছে পেশা, নার্স, ডাক্তার, তারপর ইঞ্জিনিয়ার, শিক্ষক, তারপর আছে উকিল, তারপর আছে পুলিশ, তারপর সেনাবাহিনী, আর্মি, তারপরে বিভিন্ন বিষয় মন্ত্রী, এমপি যেটাকে বলা হয়, প্রধানমন্ত্রী, এসবগুলো হচ্ছে কি পেশা। আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন, যেমন রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি। তাহলে রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ এগুলো হচ্ছে কি আমাদের
আমাদের যানবাহনের বৈচিত্র্য। তাহলে আমাদেরকে যদি যানবাহনে কোনো বৈচিত্র্য লিখতে পারে, বৈচিত্র্য মানে হচ্ছে ভিন্নতা, তখন আমরা লিখব কি রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান এগুলা। তারপর এক এক অঞ্চলে মানুষের ঘরবাড়ি, ভাষা, খাদ্যাভ্যাস এক এক রকম। গ্রাম ও শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার, জীবনযাত্রা ইত্যাদির মধ্যে রয়েছে ভিন্নতা। অর্থাৎ গ্রাম এবং শহরের মধ্যে ঘরবাড়ি দেখতে আলাদা। গ্রামের ঘরবাড়ি সাধারণত একটা একটা ফ্ল্যাট সিস্টেম থাকে, কিন্তু শহরের ঘরবাড়ি আমরা দেখি অনেক ফ্ল্যাট সিস্টেমের ঘর, একটা বিশাল আকৃতি বড় জায়গাতে, সেখানে 4-5 রকমের ফ্ল্যাট থাকে। গ্রামে বেশিরভাগ মাটি ঘর থাকে, সেটা না, কিন্তু বর্তমানে এখন শহরের নিয়ম অনুযায়ী সবাই পাকা দালান বিল্ডিং ঘর বানাচ্ছে। কিন্তু শহরের বিল্ডিং ঘরগুলো হচ্ছে কি বিভিন্ন ফ্ল্যাট সিস্টেম, মানে এদিকে একটা ফ্ল্যাট থাকবে, ওদিকে ফ্ল্যাট, 4 কোণে 4টা ফ্ল্যাটের বাসা থাকবে, মাঝখানে বড় বারান্দা থাকবে এবং সবাই একসাথে থাকবে। ঠিক যেমনটা গ্রামের বলতে গেলে বলা যায়, আমাদের গ্রামে আলাদা আলাদা গ্রাম ছড়িয়ে ঘর ছড়িয়ে থাকে। এখন ওই ঘরগুলোকে যদি একসাথে করানো হয় তাহলে ওটা একটা ফ্ল্যাট বাড়ি হয়ে যায়। ঠিক সেরকম শহরের মধ্যে থাকে, এটা 8 তলা, এটা 9 তলা, এটা 10 তলা, এটা 12 তলা পর্যন্ত হইতে পারে। আমাদের গ্রাম তো সিঁড়ি দিয়ে নামতা, আর শহর তো লিফট আছে। তারপর হচ্ছে এক এক অঞ্চলে মানুষের ঘরবাড়ি, ভাষা, খাদ্যাভ্যাস এক এক রকম। অর্থাৎ এক এক অঞ্চলে ঘরবাড়ি, ভাষা কিন্তু খাদ্যাভ্যাস এক এক রকম। যেমন চট্টগ্রামের ভাষাটা আবার কিন্তু ঢাকাতে বলে না, ওটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। তোমারা কেন আসো কিতা গুজে, তোমার হয় না, এগুলো হচ্ছে কি চট্টগ্রামের ভাষা। আর ঢাকা ভাষা কীরকম, তোমার আমি বলছিলাম না এটা করতে, তুমি এরকম কিলে করছো যে, এগুলো হচ্ছে কি ঢাকাইয়া ভাষা। তারপরে আরও বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষা আছে, তো এরকম। তাহলে ভাষার মধ্যে কি বৈচিত্র্য আছে। তারপর হচ্ছে গ্রাম ও শহরে ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার, জীবনযাত্রা ইত্যাদির মধ্যে রয়েছে ভিন্নতা। অর্থাৎ আমরা শহরে দেখা যায়, আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ যদি মেয়েরা যদি রাতে বের হয় তাহলে কি বলা হয়, মেয়ে কেন রাতে বের হয়েছে, এটা নিয়ে অনেক রকম প্রশ্ন করে। কিন্তু আমরা শহর অঞ্চলে গেলে দেখতে পারবো সেখানে মেয়েরা রাতের বেলাও বের হতে পারে, মেয়েরাও রাতের বেলা শপিংয়ে যায়, মেয়েরা রাতের বেলা সব কিছুতে বের হতে পারে। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মেয়েদেরকে রাতের বেলা বের হলে একটা মানে ওরা একটা আনমাইন্ড করে ফেলে, ওরা মাইন্ড করে যে রাতে কেন মেয়ে বের হবে, রাতে কেন বেড়াতে যাবে, রাতে কেন শপিংয়ে যাবে, এরকম। কিন্তু অনেক ফ্যামিলি যায়, আবার অনেক ফ্যামিলি দেখি তো এসবের মাইন্ড নিয়ে বসে থাকে। তারপর আমরা দেখি আবার এদেশে বেশিরভাগ অফিস, আদালত, কলকারখানা শহরে অবস্থিত। হ্যাঁ, এটা কিন্তু একদম সত্যি কথা। এদেশে বেশিরভাগ অফিস, আদালত, কলকারখানা সবগুলো শহরে অবস্থিত। যেমন চট্টগ্রামের কোর্ট বিল্ডিংও কিন্তু কি শহরে অবস্থিত, গ্রামে না। আবার চট্টগ্রামেও আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজটাও শহরে অবস্থিত। কিন্তু এখানে নাজিরহাট মেডিকেল বা আমাদের আশেপাশে যেসব মেডিকেল আছে ওগুলা কি একটু ছোটোখাটো মেডিকেল। চট্টগ্রাম মেডিকেল হচ্ছে সব থেকে বড়। তারপর হাটাদের বিভিন্ন আছে ছোটো ছোটো ক্লিনিক মেডিকেল আছে। কিন্তু আমাদের কোর্ট, তারপর আমাদের কি আছে এখানে বিভিন্ন ব্যাংক আছে ছোটোখাটো, কিন্তু সব থেকে বড় ব্যাংক সবগুলো হচ্ছে কি শহরে অবস্থিত। এখানেও আছে ব্যাংক সময়, কিন্তু যেটা হচ্ছে সব থেকে আমাদের যেটা দূরে সেটা হচ্ছে কি আদালত। আদালত মানে হচ্ছে যেখানে হচ্ছে কোর্টের উকিলরা তাদের মামলা লড়ে থাকে, ওটাকে বলা হয় কি আদালত। তারপর আমরা দেখি পরে আবার কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত। আবার কিন্তু খামারগুলো যদি খামারের কথা বলে শহরে মোটামুটি থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে খামার হচ্ছে গ্রামে। অর্থাৎ গরু চাষ করো, তারপর তোমার মুরগি চাষ করো, এইসব কিছু হচ্ছে তোমার গ্রামে। তারপর আমরা দেখি এভাবে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ভিন্নতা রয়েছে। অর্থাৎ এগুলো হচ্ছে ভিন্নতা। এখন নিচে আমাদেরকে একটা কাজ দেওয়া হয়েছে, বিষয়বস্তু পড়ি এবং প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের চকগুলাতে লিখি। এই যে আমি এতক্ষণ যে তোমাদেরকে বোঝালাম যে এই প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য কী লিখবো, সামাজিক পরিবেশের বৈচিত্র্য কী লিখবো। তাহলে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যগুলো কী, এখন আমাদেরকে একটা অপশন দিচ্ছে ভূমিরূপ। তাহলে ভূমিরূপ আমাদের একটা সহজে আমাদেরকে বোঝার জন্য একটা অপশন দেওয়া হয়েছে, কোথাও সমতল, কোথাও উঁচু নিচু, পাহাড় ও পর্বত। তাহলে প্রাণীদেরকে নিয়ে যদি আমরা এখানে বৈচিত্র্য লিখতে যাই তাহলে আমরা প্রাণীর দিকে খেয়াল করি। এখন হচ্ছে এখানে আমরা উপরে দেখব পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ জীবজগৎ রয়েছে। তাহলে প্রাণীর মধ্যে কি পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী। তাহলে আমরা এখানে প্রাণী থেকে লিখব কি পোকামাকড় লিখতে পারি, গরু, ছাগল, মহিষ, হাঁস, সাপ, এগুলো হচ্ছে কি পোকা প্রাণী। তারপর এখন আমরা আবহাওয়ার পয়েন্টে যাই। আবহাওয়াতে বৈচিত্র্য কি, কোথাও কোনো অঞ্চল বৃষ্টিপাপন, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি, আবার কোনো অঞ্চলের আবহাওয়া গরম, আবার কোথাও শীতল। এটাই হচ্ছে আমাদের আবহাওয়ার বৈচিত্র্য। এখন আমরা জলাশয়ে দেখি। জলাশয়ে যদি আমরা বৈচিত্র্য দেখি সেটা দেখব কোথাও রয়েছে কি নদ নদী,
খালবিল, হাউড বাউড, নিচু এলাকা, এটাই হচ্ছে আমাদের জলাশয়ের উদ্ভিদ। কোথাও সাগর, মহাসাগর। তারপর এখন আমরা উদ্ভিদের দিকে যাই। উদ্ভিদ মানে হচ্ছে গাছপালা। তাহলে কোথাও আবার গাছপালা গিয়ে বেশি, আবার কোথাও গাছপালা কম, এটাই হচ্ছে আমাদের উদ্ভিদ। এখন আমরা যাই আমাদের সামাজিক পরিবেশের বৈচিত্র্যে। প্রথমত আমাদেরকে যেটা দেওয়া হয়েছে পেশা, অর্থাৎ এখানে কিছু পেশার নাম লিখতে হবে। তাহলে কৃষক, জেলে, কামার, কুমার, উকিল, ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী। রিক্সা চালক, শ্রমিক সহ আরও অনেক ব্যবসা। তারপর মৎস্যজীবী, ব্যবসায়ী, এগুলো হচ্ছে আমাদের কি পেশার নাম। তারপর হচ্ছে যানবাহনের বৈচিত্র্য, মানে যানবাহনের নাম লিখতে বলা হয়েছে। তাহলে আমাদের বইয়ে কিন্তু যানবাহনের নাম অলরেডি দেওয়া আছে। সেগুলো হচ্ছে রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান। তাহলে আমরা অপশন এগুলোতে এখানে লিখতে পারি। তারপর শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে কিছু নাম লিখতে বলা হয়েছে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো কী কী? স্কুল, মাদ্রাসা ও কলেজের মতো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে আমরা স্কুল, মাদ্রাসা, কলেজ লিখতে পারি। এবং আরেকটা আমাদের অপশন আছে বিশ্ববিদ্যালয়, এটা আমরা লিখতে পারি। ধর্মীয় অনুষ্ঠান লিখতে বলা হয়েছে। এখন ধর্মীয় অনুষ্ঠানে আমাদের এখানেও নাম, ধর্মীয় অনুষ্ঠানের নাম দিতে বলা হয়েছে। এখন কোন ধর্মীয় অনুষ্ঠান সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি। তাহলে আমরা সব ধর্মীয় অনুষ্ঠানের নামগুলো লিখতে পারি। যেমন ঈদ, পূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন, এগুলো হচ্ছে ধর্মীয় প্রধান উৎসব। ঘরবাড়ি, এখানে কিন্তু প্রধানটাও বলা নেই, এখানে জাস্ট বলা হয়েছে ধর্মীয় অনুষ্ঠান। তাহলে আমরা আমাদের যদি আরও ইচ্ছা করে সবে বরাত, সবে মেরাজ, তারপরে আরও হিন্দুদের শ্রী শিখি পূজা, এগুলো আমরা লিখতে পারি। তারপর হচ্ছে ঘরবাড়ি। তাহলে আমরা ঘরবাড়ি যদি পার্থক্য লিখতে যাই, তাহলে আমরা শহরে দেখব যে দালান বিল্ডিং, আর গ্রামে দেখব আমরা মাঝে মধ্যে না হয় পাকা বিল্ডিং, পাকা ঘর থাকে, আবার কি থাকে, পাকা ঘরের মধ্যে আবার বেড়া, মাটির ঘরও থাকে, আবার বেড়ার ঘরও থাকে, আবার টিনের ঘরও থাকে। তাহলে আমাদের অপশান এগুলো দিতে পারি আমরা এখানে। এখন আমরা 3 নাম্বার পেজে যাই। 3 নাম্বার পেজে আমরা দেখতেছি কিছু অ্যাসাইনমেন্ট আমাদেরকে দেওয়া হয়েছে। আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি। গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি। তাহলে আমাদের অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে কি নিজ দায়িত্বে। আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করতে বলেছে, তো তুমি নিজ এলাকায় তোমরা কি করবা, তোমাদের আশেপাশে গ্রামের কোথায় কী রকম জায়গা আছে সব কিছু আগে দেখবা। পুকুর কয়টা আছে, বিল কীরকম আছে, বিলে কী চাষ করে, সব কিছু চাষ করে দেখবা। এবং ওই প্রাকৃতিক বৈচিত্র্য, ঠিক আমরা উপরের অপশানে যা দেখতেছি প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য, সামাজিক পরিবেশের বৈচিত্র্য, ঠিক সেরকম আমরা প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যটা চক দিয়ে পার্থক্যগুলো অপশান দিয়ে লিখি। হচ্ছে গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করে। তাহলে গ্রামে কীরকম, শহরে আবাসিক বসবাসটা কীরকম, ওইটা এলাকার বৈচিত্র্য লিখতে বলা হয়েছে। তাহলে আমরা শহরের আর গ্রামের আবাসিক এলাকার বৈচিত্র্যগুলো লেখানোর চেষ্টা করব। এখন আমরা ঘ নাম্বারতে যাই। পরিবেশের উপাদান বৈচিত্র্য ধারণা চিত্রটি সম্পূর্ণ করি। পরিবেশের বৈচিত্র্য, জলাশয়, তাহলে কি এখানে পার্থক্য দিতে বলা হয়েছে। জলাশয় মানে নদী, সাগর, মহাসাগর দিতে পারি। প্রাণী, মুরগি, গরু, ছাগল। গাছপালা কি আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। ঘরবাড়ি, কুড়ে ঘর, মাটির ঘর, দালান কোঠা। প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, কলেজ। যানবাহন, রিক্সা, অটো, তারপর হচ্ছে বাস। তাহলে আমরা এগুলো লিখতে পারি। এখন আমরা পার্ট 2-এ যাই। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব। হ্যাঁ, এখন আমরা 2টা ছবি লক্ষ্য করতেছি। 2টা ছবি লক্ষ্য করতেছি। ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের চোখে তথ্য লিখি। প্রাকৃতিক ও সামাজিক উপাদান, আবার প্রাকৃতিক সামাজিক উপাদান কীভাবে ব্যবহার করা হয় তা লিখতে বলা হয়েছে। তাহলে নদী কীভাবে, নদী থেকে মাছ পায়, নদীতে নৌকা চলে। সমতল ভূমি, সমতল ভূমিতে আমরা হাঁটাচলা করি এবং সমতল ভূমিতে আমরা চাষ করতে পারি। রিক্সা করে আমরা এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারি। আমাদের বাম পাশেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর ডান পাশেটা হচ্ছে সামাজিক পরিবেশ। এই যে এটা হচ্ছে কি সামাজিক পরিবেশ, এটা হচ্ছে সামাজিক পরিবেশ, আর এটা হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ। তাহলে এখন আমাদেরকে বলছে ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের চোখে তথ্য লিখি। নদী থেকে আমরা কীভাবে ব্যবহার করি, নদী থেকে আমরা মাছ পাই, নদীতে নৌকা চলে। সমতল ভূমিতে আমরা চাষ করতে পারি, সমতল ভূমিতে আমরা হাঁটাচলা করতে পারি। রিক্সা করে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি এবং আবার রিক্সা করে আমরা বিভিন্ন মালামাল বহন করে আনতে পারি। তারপর হচ্ছে গরু আমরা আগেকার সময় কী হতো, কৃষি কাজ করার সময় গরুকে লাঙ্গল চাষ করার জন্য গরু ব্যবহার করা হতো। তাহলে আমরা গরুকে সেভাবে সে কাজে ব্যবহার করতে পারি। আবার গরুর পিঠে থেকে একটা বেঁধে দিত আর এরকম করে নিয়ে কতগুলো বীজ রোপণ করতো। হ্যাঁ, তাহলে গরু লাঙ্গল চাষ করতে আমাদের কাজে লাগে।
তারপর আমরা গরু জবাই করে মাংস খেতে পারি, আর কুরবানি গরুর করতে দুধ পারি। বিক্রি করতে পারি। আবার গরু দুধ বিক্রি করতে পারি, আমরা এটা লিখতে পারি। তারপর হচ্ছে মুরগি। মুরগি আমাদেরকে ডিম দেয়, তারপর মুরগি আমাদের আবার মুরগিকে জবাই করে আমরা খাইতেও পারি, অথবা মুরগি চাষ করে আমরা কি আমাদের ডিমগুলো বিক্রি করে টাকা উপার্জন করতে পারি। তাহলে কীভাবে বের করা হয়, কীভাবে ব্যবহার করি আমরা সেটা জানলাম। তারপর হচ্ছে এখন বাংলাদেশ 6 ঋতুর দেশ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল, ফলমূল, শাকসবজি পাওয়া যায়। অর্থাৎ আমাদের ঋতু হচ্ছে 6টি, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তাহলে এই 6টা ঋতুতে আমাদের কী হয়, বিভিন্ন রকমের ফসল, ফলমূল, শাকসবজি পাওয়া যায়। যেমন গ্রীষ্মকালে পাওয়া যায় আম, কাঁঠাল, বর্ষাকালে পাওয়া যায় জামরুল, আমড়া, তারপর শীতকালে কমলা, বড়ই ইত্যাদি পাওয়া যায়। কলা ও পেঁপে কিন্তু সারা বছর পাওয়া যায়। তাই সারা বছর পাওয়া যায় মানে এটা হচ্ছে কি আমাদের 12 মাসিয়া ফল। কলা পেঁপে সারা বছর পাওয়া যায়। পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। অর্থাৎ যেগুলো কলা পেঁপে সারা বছর পাওয়া যায় তারা কিন্তু মৌসুমি ফল না। মৌসুমি ফল কাদেরকে বলি আমরা, মৌসুমি যেগুলো যে ঋতুতে যে ফল পাওয়া যাবে তাকে বলা হয় মৌসুমি ফল। পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা আমাদেরকে কাঠ ও অক্সিজেন দেয়। অর্থাৎ পাহাড় এবং বনভূমিতে যে গাছপালা থাকে আমাদেরকে কাঠ ও অক্সিজেন দেয়। বিস্তীর্ণ সমতল ভূমিতে আমরা নানান ফসল ফলাই। নদ নদী, হাউড বাউড, খাল বিল থেকে মাছ পাই। এছাড়াও এগুলো যাতায়াত, মালামাল পরিবহন ও সেচ কাজে ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয় এছাড়াও এগুলা যাতায়াত, মালামাল পরিবহন ও সেচ কাজে ব্যবহার করা হয়। নদ নদী, হাউড বাউড, খাল বিল এগুলো কি মাছ পায়, আবার এগুলো যাতায়াত করতে, নদ নদী আমরা যাতায়াত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও ব্যবহার করতে পারি, আবার মালামাল পরিবহন করতে পারি, আবার নদী থেকে পানি নিয়ে সেচ কাজেও ব্যবহার করতে পারি। পরিবেশের এইসব বিচিত্র উপাদান মিলিতভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিভিন্ন এলাকার বিভিন্ন জাতি ও ধর্ম গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। তাহলে বিভিন্ন এলাকাতে কিন্তু বিভিন্ন জাতি, ধর্ম গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। যেমন আমাদের চট্টগ্রামে খাগড়াছড়ি আছে, খাগড়াছড়িতে কি চাকমা মারমারা কিন্তু বসবাস করে। বিভিন্ন জাতি, ধর্ম, গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। যেমন আমাদের এই এলাকাতে হিন্দু কিন্তু 2 জায়গায় বসবাস করে, একটা হচ্ছে আমাদের সামনের দিকে আর এটা হচ্ছে আমাদের পিছনের দিকে, অর্থাৎ আমাদের পশ্চিম দিকেও হিন্দুরা বসবাস করে। তারপর আবার আমাদের খাগড়াছড়িতে, চট্টগ্রামের খাগড়াছড়িতেও কি চাকমা মারমারা বসবাস করে, মানিকছড়িতেও চাকমা মারমারা বসবাস করে, তারপর রাঙামাটিতেও কিন্তু বসবাস করে। তাহলে আমাদের এই চট্টগ্রামে কিন্তু কি চাকমা, চাকমাদের নিজস্ব ভাষা আছে, কিন্তু ওরা আমাদের বর্তমান আধুনিক যুগে আমাদের মতো সব থেকে আমাদের মতো পোশাক পরছে, ওদের পোশাকগুলো কম পরছে, তারপরে ওরাও সালোয়ার কামিজ পরতেছে, শার্ট প্যান্ট পরতেছে, তারপর ওরাও বাংলা ভাষায় কথা বলতেছে। ওরাও আমরা যেরকম মেহমানদেরকে আপ্যায়ন করি ওরাও সেরকম আপ্যায়ন করতেছে। তারপর জাতি, তাহলে জাতি মানে হচ্ছে যে আমরা মুসলমান জাতি আছি, জাতি মানে যে যে ভাষায় কথা বলে সে, তাহলে আমরা হচ্ছে যে বাঙালি জাতি। চাকমারা কিন্তু ওদের ভাষায় কথা বলে চাকমা জাতি। তা বিভিন্ন গোষ্ঠী মানে বিভিন্ন গোষ্ঠী আছে, কিছু গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। এর ফলে তাদের মধ্যে সম্প্রীতি মানে হচ্ছে একে অপরের প্রতি ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে সড়কপথ, নৌপথ, রেলপথ ইত্যাদি বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। সড়কপথ মানে হচ্ছে যে আমরা যে রুট দিয়ে রাস্তায় চলাফেরা করি, গাড়ি চলে, বাস চলে, ট্রাক চলে, এটা। আর নৌপথ মানে হচ্ছে নদীতে বা সাগরে যেভাবে নৌকা বা জাহাজ যাওয়া আসা করে, চলাফেরা করে, এটা। রেলপথ মানে হচ্ছে যেটা রেল স্টেশন, রেলগাড়ি করে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি, এটাই হচ্ছে রেলপথ। তাহলে এই যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। আমাদের জীবনে প্রাকৃতিক পরিবেশের ন্যায় সামাজিক পরিবেশের বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা পরের পেজে যাই। কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তার নিচের চকে শব্দ সাজিয়ে লিখি। অর্থাৎ প্রথমে আমাদেরকে চক দিয়ে দাগাইতে বসতে, একটা আমাদেরকে দাগ দেওয়া হয়েছে, যেমন আম। এখন আমরা দাগ দিয়ে লসিকালি চরসকাচুন লিচু দিতে পারি। তারপর দিতে পারি ক লকাল্লা কলা। তারপর দিতে পারি আমরা ব রই, ব বমিন্দর রসি বরই। তারপর পয়কার পে চন্দ্রবিন্দু পয়কার পে পেঁপে। তারপর দিতে পারি ক ম লকাল্লা কমলা। তারপর পরীক্ষা জগা যায় মজাম, কাঁঠাল। হ্যাঁ ককার কা চন্দ্রবিন্দু ঠকাটা ল কাঁঠাল দিতে পারি। তাহলে এখন কোন ঋতুতে কোন ফল সেটা আমাদের অবশ্যই হোমওয়ার্ক করে আনতে হবে। গ্রীষ্ম ঋতুতে কোনগুলো পাওয়া যায়, গ্রীষ্ম ঋতুতে কোনগুলো পাওয়া যায়, শীত ঋতুতে কোনগুলো পাওয়া যায়, তারপর সকল ঋতুতে কোনগুলো পাওয়া যায়। এখন সকল ঋতুগুলো আমি বলে দিই। পেঁপে, তারপর কলা পাওয়া যায়, পেঁপে কলা। শীত ঋতুতে না, সকল ঋতুতে পেঁপে পাওয়া যায়, কলা পাওয়া যায়।
তাহলে এই দুইটা হবে আমাদের সকল ঋতুতে। আর গ্রীষ্ম ঋতু আর শীত ঋতুতে কী পাওয়া যায় আমরা এর আগে একটু আগে আলোচনা করছি, এখন সেটা তোমাদের হোমওয়ার্ক। এখন আমরা তারপরের পেজে যাই। যানবাহনের ধরন অনুযায়ী নিজের চোখে গুরুত্ব লিখি, অর্থাৎ যানবাহনের গুরুত্বের কথা বলতে বলছে আমাদেরকে। নৌকা কেন গুরুত্ব, রিক্সা কেন গুরুত্ব, বাস কেন গুরুত্ব, ট্রাক কেন গুরুত্ব, তাহলে এগুলো আমাদেরকে কেন গুরুত্ব লিখতে বলা হয়েছে, তো আমরা এগুলো হোমওয়ার্ক করানো। আমাদের পরিবেশের বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। আমাদের পরিবেশের বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব, অর্থাৎ আমাদের পরিবেশে বিভিন্ন বিড়াল, গরু, ছাগল, মহিষ, আরও বিভিন্ন রকমের প্রাণী আছে। এইসব প্রাণী সম্পর্কে 3টি বাক্য লিখতে বলেছে। তো আমরা এই জায়গাতে 3টে বাক্য লিখে আনবো। ঠিক আছে। তারপর হচ্ছে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। তাহলে আমরা প্রথম ছবিতে পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি সেটা অনেক দুর্গন্ধ, ময়লা এবং রাস্তায় চলাফেরা করতে পারতেছে না, নাকে দুর্গন্ধ হচ্ছে, তাই নাকে হাত দিয়ে চলাফেরা করতে হবে। দেখলে দেখতে পাবো সেখানে ময়লার স্তূপ পড়ে আছে, অনেক প্রচুর ময়লা, একটা পুকুর, ময়লা পুকুর মানে নদী সেটা। তারপর আমরা দেখতে পাচ্ছি বন্যা, সেখানে বন্যাতে সবাই হাঁটাচলা করতে পারতেছে না, গাড়িরা চলাফেরা করতে পারতেছে না। ও পরের ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং কোন ছবিতে কী ঘটেছে তা পাশের ঘরে লিখি। তারপর আমরা এখন পরের পেজে যাই। পরিবেশের বৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করব। বাড়ির চারপাশে, বিদ্যালয়ে, আঙ্গিনা, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সবসময় চেষ্টা করব। পলিথিন ব্যাগ ও প্লাস্টিক বোতল ব্যবহার করব না। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলব। তাহলে কি বলা হচ্ছে, পরিবেশের বৈচিত্র্য রক্ষায় আমরা কিন্তু সবাইকে কাজ করতে হবে। যে কে কাজ করবে আমি করবো না এটা না। এখন আমি ময়লাটা দেখছি, আমাকে অবশ্যই পরিষ্কার করতে হবে। যেমন বাড়ির চারপাশে পরিষ্কার রাখতে হবে, বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার রাখতে হবে, খেলার মাঠটা যাতে আমরা খেলাধুলা করতে পারি নিজ দায়িত্বে পরিষ্কার করে রাখতে হবে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সবসময় চেষ্টা করতে হবে। পলিথিন ব্যাগ ও প্লাস্টিক বোতল ব্যবহার করব না। প্লাস্টিকের বোতল ব্যবহার করলে বা প্লাস্টিকের গ্লাসে খেলে আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়। তারপর এগুলা নষ্ট হয় না, কিন্তু পলিথিন ব্যাগ এগুলো কিন্তু পচেও না। তাই কি আমরা পলিথিন ব্যাগ বা প্লাস্টিকের বোতল ব্যবহার করার চেষ্টা করব না। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলবো, অর্থাৎ একটা স্থানে ময়লা আবর্জনা ফেলবো এবং সেগুলো প্রয়োজনে আমরা কি করতে পারি, মৎস্য অধিদপ্তরে বা বিভিন্ন অধিদপ্তরের কাছে পাঠিয়ে দিতে পারি। তারা সেগুলা পরিষ্কার করে হয় ব্যবহারও করতে পারে বা মাছের খাবারও তৈরি করতে পারে। তারপর হচ্ছে গাছপালা আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে। গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে। আমাদের বাড়ির চারপাশে, বিদ্যালয়ের আঙিনায়, রাস্তার ধারে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশকে সংরক্ষণ করতে পারি। নদ নদী, খাল বিল, জলাশয়ে ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাসস্থল বিনষ্ট হয়। এখন জলজ প্রাণী মানে হচ্ছে মাছ, তারপর ব্যাঙ, তারপর সাপ, এদের আবাসস্থল নষ্ট হয়। ফলে আমাদের সাপকে আমাদের মাটির মধ্যে প্রচুর বেড়ে যায় এবং অনেকে মাঝে মধ্যে সাপের কামড়কেও মারাও যায়। পরিবেশ দূষিত হয় এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়। গাছপালা ও পাহাড় ইচ্ছে মতো কাটা যাবে না, অর্থাৎ পাহাড় হচ্ছে আমাদের একটা পিলার। যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে আমাদের পিলারের প্রয়োজন হয়, ঠিক তদ্রুপ পাহাড়টা হচ্ছে আমাদের পৃথিবীর পিলার, অর্থাৎ পৃথিবীকে ধরে রেখেছে। আমাদের ঘরে একটা চার কোণায় 4টা দেওয়াল থাকে, পিলার থাকে, এই যে 4 কোণা 4টা পিলার, এই যে এই পিলারগুলোই কি আমাদের ছাদটাকে ধরে রাখছে। না হলে কিন্তু ছাদটা তৈরি হতে পারতো না। আগে আমরা পিলার তৈরি করি, পিলার তৈরি করার পর কিন্তু আমরা ছাদটা দিই। এখন ছাদটা দিয়ে হচ্ছে যে পিলারের কারণে ছাদটা আছে। এখন যদি পিলারগুলো ভেঙে ফেলা হয়, ছাদটা কিন্তু 2 মিনিটে ভাঙতে লাগবে না। তুমি একটা কাজ করো, পিলারগুলো সব ভেঙে ফেলো, ছাদটা কিন্তু ধাম করে পড়ে নিচে ভেঙে পড়ে যাবে। তাহলে কি আমাদের পৃথিবীর পিলার হচ্ছে কি পাহাড়, নদ নদী। আমাদের পৃথিবীর পাহাড় হচ্ছে যে আমাদের পৃথিবীর পিলার। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচের চরিত্রে লিখি, অর্থাৎ কী কী কারণে, যেমন একটা দেওয়া হয়েছে যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলা, তার আর বাদ বাকি কারণগুলো আমাদের হোমওয়ার্ক করে না। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয় নিচের চকে লিখি। তুমি কী কী করবা তা তোমার কাজ, এটা হোমওয়ার্ক। নিচের ছবিগুলোতে কে কী করছে তা দেখি, এক্ষেত্রে আমি কী করবো তা খালি করে লিখি। তাহলে বলতেছে খালি করে আমরা এখানে কী করবো সেটা বুঝে নিজেকে করতে। আমরা এখন 10 নম্বর পেজে চলে যাই। আমাদের এখানে কিছু সঠিক উত্তর দেওয়া আছে। সামাজিক পরিবেশের উপাদান কোনটি?
তাহলে আমরা অপশনগুলো দেখি। সামাজিক পরিবেশের পাখি, এটা প্রাকৃতিক পরিবেশ, এটা আমরা কেউ সৃষ্টি করতে পারিনি। আমরা এর আগেও পড়ছি প্রাকৃতিক পরিবেশ মানে হচ্ছে যেগুলো একজন এক সৃষ্টিকর্তা আছে যিনি সব কিছু সৃষ্টি করছেন, এগুলো কেউ সৃষ্টি করতে পারবে না, ওটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর যেগুলো মহান আল্লাহ সৃষ্টি করছেন বা সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন এবং তাকে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে মানুষকে, অর্থাৎ তারপর মানুষ সেগুলো তৈরি করছে, সেটা হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে এখন আমাদেরকে বলা হয়েছে সামাজিক পরিবেশের উপাদান কোনটি? পাখি, গাছ, নদী, বিদ্যালয়। তাহলে পাখিটা হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ থেকে, এটা আমরা কেউ মানুষরা সৃষ্টি করতে পারবে না। গাছ, তাও মানুষ সৃষ্টি করতে পারবে না। নদী, তাও মানুষ সৃষ্টি করতে পারবে না। বিদ্যালয়, তাহলে বিদ্যালয়টা মানুষ সৃষ্টি করতে পারবে কেমনে? ইট সিমেন্ট দিয়ে একটা ঘর বানাতে পারবে এবং সেখানে বিদ্যালয়ের নাম দিতে পারবে এবং ওইখানে শিক্ষকরা গিয়ে পড়াশোনা পাঠদান করাতে পারবে, হয়ে গেছে বিদ্যালয়। তাহলে আমাদের সামাজিক পরিবেশের উপাদান হচ্ছে বিদ্যালয়। প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? বাড়ি, না, বাড়ি তো মানুষ তৈরি করতে পারে। আমরা এর আগে পড়ছি কি প্রাকৃতিক পরিবেশ হচ্ছে যেগুলো একমাত্র সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন, মানুষ সৃষ্টি করছেন, ওগুলো হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? বাড়ি, না, এটা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। গাছ, তারপরে রাস্তা, সেতু, তাহলে সেতুটাও কিন্তু মানুষ সৃষ্টি করছে, তাহলে এটাও প্রাকৃতিক পরিবেশ না। রাস্তা, এটাও প্রাকৃতিক পরিবেশ না। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি গাছ। গাছকেও কোনো মানুষ সৃষ্টি করতে পারেনি, গাছ শুধু মানুষ জাস্ট রোপণ করতে পারে এবং গাছটা নিজে নিজে পানি দিলে খাবার দিলে বড় হয়ে যায়। খাবারটাই জানবো। কোনটি শীতকালীন ফল? আম, কাঁঠাল, কমলা, জামরুল। তাহলে আম হচ্ছে গ্রীষ্মকালের ফল, কাঁঠাল হচ্ছে তাও গ্রীষ্মকালের ফল, কমলা, গ্রীষ্মকালে আম কাঁঠাল পাওয়া যায়, বর্ষাকালে জামরুল এবং আমরা, শীতকালে কমলা বরই, শীতকালে কমলা বরই পাওয়া যায়। তাহলে কোনটি শীতকালীন ফল? আম, কাঁঠাল, কমলা, জামরুল। আম হচ্ছে গ্রীষ্মকালীন ফল, কাঁঠাল হচ্ছে গ্রীষ্মকালীন ফল, জামরুল হচ্ছে আমাদের বর্ষাকালের ফল। অপশন আছে কোনটা এখন? কমলা। যারা আমাদের শীতকালীন ফল হচ্ছে কমলা। কোন ফলটি সারা বছর পাওয়া যায়? লিচু, কলা, আমড়া, জামরুল। তাহলে আমরা লিচু হচ্ছে যে গ্রীষ্মকালীন ফল, আমড়া হচ্ছে বর্ষাকালের ফল, জামরুল হচ্ছে বর্ষাকালের ফল। তাহলে আমাদের অপশন হচ্ছে আমরা হচ্ছে কি আমাদের, তাহলে লিচু হচ্ছে গ্রীষ্মকালীন ফল, কলা হচ্ছে সারা বছর পাওয়া যায়, আমড়া হচ্ছে আমাদের বর্ষাকালের। কোন ফলটি সারা বছর পাওয়া যায়? লিচু, কলা, আমড়া, জামরুল। তাহলে কোন ফলটি? কলা। গাছপালা আমাদের কী দেয়? গাছপালা আমাদের আলো, তাপ, অক্সিজেন, বাতাস। আমাদেরকে আলো দেয় হচ্ছে সূর্য, তাপ দেয় তাপও সূর্য, অক্সিজেন গাছপালা দেয়, বাতাস গাছপালা দেয়। তাহলে আমাদেরকে গাছপালা অক্সিজেন দেয়। তারপর এখন আমরা সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করব। বাংলাদেশে গ্রীষ্মকালে কী অনুভূত হয়? গরম। গ্রীষ্মকালে গরম অনুভূত হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়। আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি ধর্ম গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। তারপর আমরা স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো। আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো। তারপর আমরা যাই আমাদের বাম পাশ। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে প্রাকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ, বৈচিত্র্য রয়েছে, খরা হয়, বন্যা হয়। তাহলে আমাদের উত্তর হবে কি? আমাদের তো বৈচিত্র্য রয়েছে। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য অর্থাৎ ভিন্নতা রয়েছে। নদ নদী, খালবিল, হাউড বাউড ইত্যাদি। তাহলে নদ নদী, খালবিল, হাউড বাউড ইত্যাদিগুলো কি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। তারপর হচ্ছে অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়, অনাবৃষ্টির কারণে খরা হয়। তাহলে আমাদের বাংলা পাশ মিলে গেছে। এখন আমাদের বাকি আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন। তাহলে আজকে আমাদের অধ্যায় একে আমরা অনেক রিডিং পড়ছি, সব কিছু জানছি, সঠিক উত্তর পড়া হয়েছে আমাদের, আশা করি শেখা হয়ে গেছে। তারপর এখন শূন্যস্থান যদি কারো শেখা হয়ে না থাকে অবশ্যই শিখে নিতে হবে। তারপর বাম ডাম পাশে আমরা রিডিং পড়তে পড়তে পারতেছি, তারপর হচ্ছে আমরা বাম ডাম পাশে পারতেছি। এখন আমাদের বাকি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আর বর্ণনামূলক প্রশ্ন, এবং গাইডেও আমাদের কিছু বর্ণনামূলক জ্ঞানমূলক প্রশ্ন আছে, আমাদেরকে ওগুলো শিখতে হবে। তাহলে আজকের ক্লাসে আমাদের পড়া থাকবে কি? সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি, তারপর যে কাজগুলো দেওয়া হয়েছে আমাদেরকে সেই কাজগুলো করে আনতে হবে, তারপর বাম ডাম পাশ পড়া শিখে আসতে হবে। তারপর দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, একটা হচ্ছে শহর নিজের গ্রামকে নিয়ে লেখা, আর একটা হচ্ছে গ্রাম ও শহরকে মিলে পার্থক্য করে লেখা। এই যে আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করা। তারপর হচ্ছে কি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তাহলে আমাদের ক্লাস আজকে এতটুকু।
সমাজে পড়া থাকবে হচ্ছে এগুলা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যারা প্রজ্ঞা স্কুল কলেজে ভর্তি হতে চাও তারা অবশ্যই ফেসবুক পেজ ইনবক্সে যোগাযোগ করবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, এবং ফেসবুক পেজ থেকে যদি ক্লাসটি করে থাকো লাইক বা লাভ টেক দিবে।